আমি তো মনে করি ইউনূস সাহেব ইচ্ছা করেই দেশটাকে বিভাজন করার জন্য আর একটা অস্থিতিশীলের দিকে দেশটাকে ঠেলে দিল। আগামী কালকে হুম। যেন এই মানে অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্তি করে তত্ত্বাবধায়ক শুধু নির্বাচনকালীন সরকার হোক। যে নির্বাচনী ট্রেন্ড কেউ বন্ধ করবে না, এটা এমনি এমনি বন্ধ হয়ে যাবে বলে আমি আশঙ্কা করি। এবার আসে, হুম। আমি আশঙ্কা করি কেন, আপনার পরবর্তী প্রশ্ন হয়তো এইটা, যে আমি কেন এমনটা বললাম যে কেউ করতে হবে না, মানে নিজে এমনি নিজে এমনি। বন্ধ হয়ে যাবে সেই ইন্টারনেট জি, কানেকশনের মতো। হ্যাঁ, হ্যাঁ, জি। আর এটা আমি আশঙ্কা করি, আমার কতগুলো মানে আচ্ছা, আচ্ছা। মানে হুম। পর্যবেক্ষণ রয়েছে এটার এটার মেরুকরণে। কারণ হ্যাঁ, শিওর। এই এই সরকার যে জিনিসটা করলো, যেটা আমাদেরকে সবচেয়ে মানে উল্লেখযোগ্য দিকে আমরা যদি দেখি, জুলাই সনদের যে বিষয়টা এবং হুম। ঘোষণাপত্র, এই দুইটা বিষয়ের একটা এখনো অমীমাংসিত। আরেকটা যেটা হলো, যেটা ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে, সনদ, এটাও হুম। একটা অসমাপ্ত। তাহলে অসমাপ্ত ঘোষণাপত্র দিয়ে নির্বাচনের মাধ্যমে আপনি যে সমাপ্তির কথা ভাবছেন, হুম। অসমাপ্তর মধ্যেই সমাপ্তি, এটা হয় না। এটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার ওখানেই তো পূর্ণতা নেই। প্রথম আমি হুম। ওইটা জিনিস একটু আলোকপাত করতে চাই, যেটা আমাদেরকে ব্যথিত করে, যে এই নির্বাচনটা, সরি, এই সনদটা, জুলাই সনদটা যে আপনি ঘোষণা করলেন, এখানে আপনি দেখবেন যে ইয়েটাকে নিয়ে মানে জুলাই সনদে 1,000-এর কাছাকাছি বা 1,000 শহীদের কথা বলা হয়েছে একটা লাইন। কিন্তু আমরা যেই প্রধান উপদেষ্টার নিজস্ব উদ্যোগে এবং জনগণের আকাঙ্ক্ষার দাবিতে জাতিসংঘ একটা অফিসিয়াল তদন্ত করলেন, যেটাকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ব্র্যান্ডিং করছে বিভিন্ন জায়গায় জায়গায় সুবনিয়র প্রকাশ করে, যে সেখানে উল্লেখ রয়েছে, সেই তদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে 1,400 হত্যার কথা, যদিও হত্যাটা আরো বেশি। তা আমি জাতিসংঘেরটাই ধরতে চাই। তাহলে জাতিসংঘের যে কথাটা বললো, ওই জাতিসংঘ আমাদেরকে এই গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিল, যেহেতু একটা আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা, এবং এটাকে অর্গানাইজ করতে প্রধান উপদেষ্টা অনেক কাজ করেছেন। তো তিনি তার যে জাতিসংঘের প্রতিবেদন, সেটাকে তিনি মানে অন করলেন না এই সনদে। উনি যে 1,000-এর কথা বললেন, এই জাতিসংঘ সনদের উপর বেস করে আমাদের এই বিচার প্রক্রিয়া চলছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। তাহলে আমি 1,000 কথা বলে কি মিন করলাম, কেন করলাম, কার স্বার্থে করলাম? প্রিন্টিং মিস্টেক? বলেনি তো এখনো। এক। দুই, যে আপনার এই ঘোষণাপত্রটা আমরা যেটা জানি, যেটা 5ই আগস্টের পরে হওয়ার কথা ছিল, হয় নাই। তারপরে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ডিসেম্বরে আপনার এটা দেওয়ার জন্য ছাত্ররা আবার একটা আন্দোলন শুরু করলো। তখনও তাদেরকে অদৃশ্য কারণে থামিয়ে দেওয়া হলো, এবং হুমকি দেওয়া হলো যে ছাত্ররা এটা প্রকাশ করলে প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করবেন। এটা আমি শহীদ মিনারের কথা বলছি। তারপরে আবার উদ্যোগ নিলেন, যে সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা উঠেছে, তারপরে তাদেরকে থামিয়ে দেওয়া হলো। তারপরে 3রা আগস্ট পদযাত্রার শেষে আবার একটা মানে সেই সনদ নিজেরা ঘোষণা করবে, সেখানেও তাদেরকে থামিয়ে রাখি, বলা হলো যে না, তারা ইশতেহার ঘোষণা করে তারা চলে গেল। কিন্তু আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং ব্যক্তিগত তথ্যপত্র, এইখানে প্রফেসর ইউনূস সাহেব কারো কারো দ্বারা প্রভাবিত হয়ে শর্ত সাপেক্ষে উনি এই ঘোষণাপত্র দিয়েছেন। শর্তটা কি ছিল? যেদিন উনি সনদটা ঘোষণা দিবেন, সব দলের হুম। রাজনীতি, বিএনপি সহ বড় দলের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন, যদি উনি সেদিনই আবার নির্বাচনের ব্যাপারে উনি সুনির্দিষ্ট ঘোষণা দেন। হুম। তো এই যে ধরেন দ্বিচারিতা, আমি এটাকে সম্পূর্ণ দ্বিচারিতাই বলবো, কারণ ওনার যদি দিতে, আগস্ট যেদিন স্বৈরাচার পালিয়ে গেল হাসিনা, সেদিন একটা দিবস, সেই দিবসে আপনি সনদ ঘোষণা করেছেন। এটা যত একেবারেই আমি মনে করি উপযুক্ত সময় এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু অন দা আদার হ্যান্ড, আমরা যদি চিন্তা করি, উনি ওনার সরকারের বর্ষপূর্তিতে যদি এটা ঘোষণা করতেন, মানে 8ই আগস্ট আগামীকাল,
তা 8ই আগস্ট যদি উনি এটা ঘোষণা করতেন, তা বা জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিতেন, তাহলেও মানুষকে কিছু বোঝানো যেত। উনি কেন, কি প্রয়োজন হলো যে শহীদ মিনার থেকে এসেই তিনি আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন? তা আমার কাছে এই জন্য আমার ব্যক্তিগত মত হলো, এই শর্তেই কিন্তু বিএনপি সহ বা অনেকেই সেখানে মানে অংশগ্রহণ করেছে, যে কারণে আপনার জুলাই সনদটাও অসম্পূর্ণ থেকে গেছে। আমি দুইটা উল্লেখযোগ্য বিষয় তো বললামই। হ্যাঁ, এবং যা যা আরেক, বলেছে সেখানে সবই কি সবাইকেই কি স্মরণ করেছেন তিনি? এখানে অনেক বিতর্ক হ্যাঁ আছে। হ্যাঁ, এটা আমি ওই এই অনেক জায়গাটায় কিছু। আসছি। যেমন আমি আমি হুম। ওই জায়গাটায় আসছি, যেমন 71 সাল 47-এ, আচ্ছা এই ভূখণ্ডতে আমরা কিভাবে আসলাম সেটার জন্য অনেকের পক্ষে বিপক্ষে মত আছে। কিন্তু হুম। 71 সাল থেকে যে ওনারা যেহেতু দিয়ে শুরু করলেন আমাদের হুম। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট বর্ণনা করে, সেখানে হুম। আমি মনে করি যে বিএনপির কাছে আমি আশা করেছিলাম হুম। যে বিএনপি অন্তত এই জিনিসটা অর্জন করে নিবে এই সুযোগে, যে হুম। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই কথাটা একটা স্বীকৃত আকারে আসা প্রয়োজন। কারণ এইটা নিয়ে দীর্ঘ সময় আমরা মানে ক্যাসাল আওয়ামী লীগের আমলে সেটা আমরা পেয়েছি। আর এখানে যে সনদে যদি অন্তত বিএনপি এই জিনিসটা অর্জন করত, তাহলে আগামী সংসদে গিয়ে বা স্বাধীনতার ঘোষণা নিয়ে নতুন করে বিতর্ক হতো না। কারণ তখন কোনো দলীয় সরকারের অধীনে সংবিধানে বা যেভাবেই হোক এই জিনিসটা স্বীকৃত হতো না। এটা আমি মনে করি নির্বাচনের মানে আপনার সীমানার বাইরে রেখে, নির্বাচনের দাবির বাইরে রেখেও এই জায়গাটা মীমাংসা করা উচিত ছিল। আবার দেখেন হুম। 7ই নভেম্বরের কথা বলা আছে, কিন্তু সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসীন হতে হয়েছে, এই কথাটা কিন্তু উল্লেখ নেই, মানে ওনার নামটা কিন্তু নেই। দুইটা জায়গায় কিন্তু ওনার নামটাকে রাখার অবস্থা ছিল। তাহলে বিএনপি হুম। ফোকাস করেছে কোথায়? বিএনপি রাজনীতি চলে গেছে নির্বাচনে, তারিখটা নিয়ে। আর নির্বাচন তো ফেব্রুয়ারিতে দিবে, কিন্তু বার্গেনিং করার একটা পয়েন্ট ছিল যে এখানে এই জিনিসগুলো আপনি বলতে এটা চাচ্ছেন যে আসা উচিত। যেই অসঙ্গতিগুলি আছে এই ঘোষণাতে, সেগুলিকে বিএনপি যেখানে ধরবার কথা ছিল ধরেনি, এর পেছনের কারণ হলো বিএনপির জন্য নির্বাচনের তারিখটা একটা সান্ত্বনামূলক দেয়া হয়েছে। মানে জি, এখানে বিএনপিকে চুপ রাখা হয়েছে এ বিষয় নিয়ে হ্যাঁ, কথা না চুপ রাখাটা বলে। বিএনপিও চুপ ছিলেন নির্বাচনের কারণে। এটা তো বিএনপির কাছে বড় অর্জন আমি মনে করি। এটা নির্বাচন না দিয়ে তো এই সরকারের কোনো উপায় নেই। নির্বাচন আজকে হোক, কালকে হোক, ডিসেম্বর হোক, নভেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, মার্চে হোক, নির্বাচন হতেই হবে। এবং নির্বাচন হলে আমরা আশা করি বিএনপি বিপুল ভোটে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে। সুতরাং এত উত্তাল হওয়ার কিছু নাই। আমার যেটা অমীমাংসিত বিষয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, 7ই নভেম্বরের প্রেক্ষাপট যিনি হলো, তার 7ই বিপ্লবের না, নায়ক কে? সেগুলিও আনতে গেলে অনেক কিছু আনতে হবে। আমি মনে করি যে এত সবকিছুকে না এনেও জুলাই আগস্টের বা গত 14 বছরে যেসব ঘটনাবহুল একটা পথ পরিক্রমার মাধ্যম দিয়ে সেগুলো তো অনেক কিছু আসে না, সেগুলো ছাত্র সত্তর শেষ আসে নাই, পর্যন্ত জুলাই আগস্ট ইউনিয়নের হত্যাকাণ্ড ঘটেছে, আসে নাই। সেগুলোকেও তো কোনো কিছু। হ্যাঁ, না, সেটাই বলছি সেগুলো। সেগুলোও আসে নাই। না, আমি এটা বিএনপির দলগত বিষয়টা বলছি। এবং এই যে হুম। আপনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে আমাদের যে কনসার্ন, বা এই যে হত্যাকাণ্ডের বিচারটা হলো না, আপনি এই জুলাই সনদে যদি এই জিনিসটা আসতো, বা এটার যে সমাপ্তি, এটার কিভাবে বাস্তবায়ন হবে আগামী সরকার গঠিত হলে, তখন সে সরকার এটা করবে, এটা নিশ্চয়তা কি? জনগণ তো সেই প্রশ্ন করছে। তাহলে এই জায়গাটাও স্পষ্ট না। যতটুকু হয়েছে ওই ঘোষণাটা ছাড়া আর নির্বাচনের জন্য ভাষণটা দেওয়া ছাড়া এখানে কোনো কিছু অর্জন আছে বলে আমার কাছে এটা বিন্দু বিসর্গ মনেও হয় না। এবং এটা নিয়ে আমরা হুম। কোনো আগ্রহী না। কারণ এখানে যেই মেজর জিনিসগুলো আসার কথা যতটুকু এসেছে, এই যে সুরক্ষা দেওয়ার কথা এসেছে, আরেকটা অসম্পূর্ণ জায়গা আমি আপনাকে বলি। আপনার অবদান, হুম। ফারুক ভাইয়ের অবদান, আমাদের কথা বাদ, সম্রাট, আচ্ছা সম্রাটেরটা দেওয়া আছে, ছাত্র জনতাকে হুম। আইনি সুরক্ষা দেওয়া হবে। তাহলে আজকে তো আমরা যে বিভিন্ন শ্রেণী পেশার যারা আছে আমাদের জন্য কি, আমাদের হুম। জায়গাতেও তো সেখানে উল্লেখ নেই। যারা এই মানে জুলাইতে যারা যুদ্ধ করেছে, মানে বক্তব্যের মাধ্যমে, লেখনির মাধ্যমে, তাদের সুরক্ষার কথা নেই। যাক, ছাত্র জনতার কথা আছে, আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে এই অসমাপ্ত জিনিসগুলো নিয়ে আরো তো মানুষের মনে ক্ষোভ তৈরি হলো। আমি তো মনে করি ইউনূস সাহেব ইচ্ছা করেই দেশটাকে বিভাজন করার জন্য আর একটা অস্থিতিশীলের দিকে দেশটাকে ঠেলে দিল। এটা কিন্তু আপনি নিশ্চিত এটা হলো মনে না। করছেন যে ইউনূস সাহেবের লেখা নয়, এটি কেউ একজন এসে তাকে পড়তে বলেছে বা এটাকে সামনে দিয়ে দিয়েছে, তিনি পড়েছেন, ব্যাপারটা এরকম? অবশ্যই, অবশ্যই এরকম। উনি উনি ওনার ওনার এখন তো অসহায়ত্ব, ওনার যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, বা ওনার যে একটা জায়গায় স্টিক থাকার যে মনোভাব,
ওই জায়গায় কিন্তু উনি এখন আর আগের মতো ওনার বডি ল্যাঙ্গুয়েজ তো সেটা বলে হ্যাঁ, না। উনি কি আসলে করছেন তাহলে তিনি আমরা, তো ঘোষণা দিয়েছেন, নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন, জুলাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হ্যাঁ, ওটা তো এটি ওটা কিন্তু তো বলেছেন। ওটা তো কিন্তু তার কিন্তু আগেও উনি অনেকে মনে করছেন যে যৌথ আসলে বিবৃতি হুম, লন্ডন লন্ডন বৈঠকের পরে যৌথ বিবৃতি এরকম হয় না একটা দলকে নিয়ে, তারপরেও আমরা ধরে নিলাম যে এটা হওয়ার কথা, তাহলে উনি তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে ওই একটা জিনিস মীমাংসা হয়ে আছে। ওটা তো উল্লেখযোগ্য না আমাদের জন্য? উল্লেখযোগ্যতা আমরা তো ধরেই নিয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, কারণ উনি কমিটমেন্ট করেছেন। এখন কথাটা হলো আমাদের জন্য উল্লেখযোগ্য হলো জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। আচ্ছা, এখন সনদের কথা এখনো সময় আছে, ভালো ভালো কথা আছে, তাও সেটা কি হবে এটা দেখেই তো বোঝা যায়, ঘোষণাপত্র দেখেই তো বোঝা যায় জুলাই সনদ কি হবে। আর আপনি যদি এটা বাস্তবায়ন না করেন, তাহলে আপনি 2 বছর বসে আছেন কেন? কেন কেন এই 2 বছর কি কাজ? তারপরে আপনি দেখেন এখানে এনসিপি যে রাজনীতি করে জাতিকে হতাশ করে দিল, হুম, তারা তা একটা সুস্পষ্ট ভাবে তারা বিভক্ত হয়ে গেছে। এখন কে ডক্টর ইউনূসের পারপাস সার্ভ করছে, কে জনগণের পারপাস সার্ভ করছে, এখন বাইর করতে হবে সেটা। কারণ ডক্টর ইউনূস এখন নিজেই একটা পক্ষ হয়ে গেছে। এখন ওই পক্ষ হয়তো নাহিদে আছেন, যার কারণে তারা সেখানে উপস্থিত হয়েছেন। ওইখানে হয়তো আবার এই যে আপনার হাসনাত আবদুল্লাহরা এক হতে পারেনি, যার কারণে তারা এটাকে ওইভাবে আনুষ্ঠানিকভাবে বয়কট কথাটা না বলে অ্যাট দ্য সেম ডেতে তারা চলে গেছে কক্সবাজারে। তো এটা তারা এখনো স্বীকার করছে না, কিন্তু এটা তো নিশ্চয়ই হুম, তারা প্রতিবাদের, এটা একটা ভাষা তাদের হতে পারে। কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি, এখন আমরা যোগাযোগ ঠিকভাবে করতে পারিনি, কিন্তু তাদের কথাবার্তা তো আমাদের কাছে ভালো ঠেকছে না। যে কিছুক্ষণ আগে নাসিরুদ্দিন পাটোয়ারি সেখান থেকে একটা, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো, সেটা জবাবে সে বলেছে ঘুরতে আসা কি অপরাধ নাকি, সেখানে গিয়েছে সমুদ্র তীরে দেশকে নিয়ে ভাববে। এগুলো তো মানে মনে হয় যে একটা ছেলে খেলা নতুন করে শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। তো আমরা কি তাদের কাছে এটা আশা করেছি? এতদিন আমরা তাদেরকে মানে কথাবার্তায় উৎসাহ দিয়ে তাদেরকে লালন পালন করেছি, স্নেহ করে উৎসাহ দিয়ে লালন পালন করেছি এই কথাগুলো শোনার জন্য? তাদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে এই ঘোষণাপত্র, তারাই থাকবে না? হুম, এই যে তাদের মানে তাদের ভিতরে যে একটা ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছে, পুরো হুম, রাষ্ট্রটাই এখন একটা ষড়যন্ত্রের ভিতরে ঢুকে গেছে। আর জি, এই জন্যই আমি বলেছি যে ট্রেন কেউ থামাতে হবে না। ইন্টারনেটের মতো, ওই যে বলেছে পলক যে ইন্টারনেট বন্ধ করে নিয়ে আমনে আমনে বন্ধ হয়ে গেছে, এটাও ঠিক সেরকমই হবে, এমনি এমনি আপনার ট্রেন বন্ধ হয়ে যাবে। কারণ ট্রেনের যে চালক, সে চালকটা সেভাবে ট্রেনটা যেভাবে চালানোর কথা ছিল, যেভাবে কমিটেড ছিল, সেভাবে চালাতে পারছে না এবং হ্যাঁ, আমরা নিজের লাস্ট মতো করে লাস্ট কথা, চালাচ্ছে না। লাস্ট কথা, লাস্ট হুম, লাস্ট আমরা হুম, যেহেতু কোনো সংস্কার বা সংস্কারের বাস্তবায়ন এই হুম, সরকারের কাছ থেকে সুনিশ্চিতভাবে পাচ্ছি না। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে দাবি করি, আগামীকালকে হুম। যেন এই মানে অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্তি করে তত্ত্বাবধায়ক শুধু নির্বাচনকালীন সরকার হোক। এনাফ ইজ এনাফ। আমাদের আর কোনো তার চাওয়ার, মানে যেহেতু নির্বাচনের আপনি মনে দিকে ঢুকে করছেন, গেছে, নির্বাচনটা ভালো গুরুত্বপূর্ণ কিভাবে কথা করা বলেছেন যায়, যে তারা কোনো সংস্কার টস্কার করতে পারবে না, এটা আমাদের বোঝা হয়ে গেছে। ওই কাগজে কলমে বলবে, ওই আলী রিয়াজ সাহেবরা, বহু লোকজন বিদেশ থেকে এসে, হ্যাঁ, যাদের কোনো মানে নাম নিশানা ওই দেশে ছিল না, এই আন্দোলনের হুম, প্রক্রিয়ার সাথে ছিল না, তাদেরকে এনে এনে বড় বড় পদ দিয়ে তারা সেখানে ঘন্টার পর ঘন্টা বসে আরাম আয়েশের থেকে, হ্যাঁ, বিলাসী খাওয়া দাওয়া খেয়ে আমাদেরকে কিছুই তারা দিতে পারে নাই। কোনো ঐক্যমত্যই হয় নাই। যেগুলো ঐক্যমত্য ঠিক, হয়েছে বলে, এগুলো না হয়ে ওই 5টা মৌলিক জায়গায় যদি ঐক্যমত্য হতো, সেটা আমাদের জন্য ঠিক। অনেক বেশি। আপনাকে 500টার ধন্যবাদ, দরকার নেই, আমরা আপনাকে 500 ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রশ্ন রাখছি যে তিনি যারা পলাশ চৌধুরী মনে করছেন যে এই বর্তমান সরকার নির্বাচন পর্যন্ত টেনে নিতে পারবে না, বরং তাদের উচিত নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করবার জন্য তিনি আহ্বান করেছেন। এই আহ্বানে আপনারা একমত কিনা, আপনারা জনাব পলাশ চৌধুরীর সাথে একমত কিনা, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ জনাব পলাশ চৌধুরী।